বাংলাদেশের আন্দোলন, হ্যাঁ, আন্দোলন কমার এখনও নাম নেই। কালকে রাত্রেবেলা সহপ্রযোজক, তারপর তার অ্যাসিস্ট্যান্ট সবাইকেই পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। তাছাড়া সংখ্যালঘুদের উপর আক্রমণ, সংখ্যালঘুদের উপর আক্রমণটা প্রথম ছিল না, ছিল একটা ছাত্র আন্দোলন, ছিল একটা কোটা সংস্করণ। কোটা সংস্করণ করতে গিয়ে এখন চলে এলো যেটা ফেলে দেওয়া, মন্ত্রিত্ব ফেলে দেওয়া। তো সরকার গঠন ছিল, কোটা সংস্করণ হয়ে গেল সরকার গঠন, দুটো কিন্তু থিম আলাদা হয়ে গেল। ছাত্ররা প্রথম আন্দোলন শুরু করেছিল এবং সেই আন্দোলনের মধ্যে মিশেছিল কিছু অবশ্যই পলিটিক্যাল পার্টিস, যেটা আমরা সাধারণ জানি। সব ধরনের আন্দোলনে কিছু দুষ্কৃতিকারী নামক এই ধরনের লোকরা ঢুকে থাকে। তারপর যখন আন্দোলন ওরা ফল পেতে শুরু করলো, দুষ্কৃতীরা অবাক হয়ে গেল, এত তাড়াতাড়ি হয়ে গেল ফল, সেটা তো হতে পারে না। তাই শুরু হয়ে গেল আন্দোলনের পিঠে আবার আন্দোলন। ছাত্র আন্দোলন, যারা কিনা কোটা সংস্করণের আন্দোলন করছিল, তাদেরকে থামানোর জন্য নামানো হয়েছিল ছাত্রলীগ, মানে আওয়ামী লীগের স্টুডেন্ট ফেডারেশনটাকে। তাই এবার লেগে গেল ছাত্র এবং ছাত্রদের মধ্যেই বৌরিপনা। তারপর দেখা গেল একের পর এক ধ্বংসস্তূপ পরিণত হতে লাগলো। বলতে পারেন যে আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্করণের জন্য, যে আন্দোলন শুরু হয়েছিল নব বাংলাদেশ গঠন করার জন্য, সেই বাংলাদেশের বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে মাথাটাতে এইভাবে হাতুড়ি দিয়ে ঠোকর দিয়ে কোন সরকার বা কোন সংস্করণ হলো? শুধু তাই না, মাথাটাকে ফেলে দেওয়ার পরও আমি দেখলাম একটা নদীর মধ্যে সেই মাথাটাতে জুতো দিয়ে, ঝাড়ু স্টিক দিয়ে, লাঠি দিয়ে একটা স্ট্যাচুর মাথাকে মারছে। একটা স্ট্যাচু, তার কোনো প্রাণ নেই, তাকে মারা হোক না মারা হোক কিছু দেখছে না, মানুষ এটা মেরে একটা পৈশাচিক উল্লাস, এটাকে বোধহয় বলা হয় মব লিঞ্চিং, পৈশাচিক উল্লাস, যেটা দেখেছি কালকে গণভবনও, যেখানে প্লেট, হাঁস, মাছের মাথা, মাছ এবং রান্নাঘরে ঢুকে খাওয়া, বিছানায় শোয়া, এগুলি হচ্ছে পৈশাচিক উল্লাস। এখন শোনা যাচ্ছে সংখ্যালঘুদের উপর আক্রমণ, এটা হিন্দু, বাংলা, খ্রিস্টান এবং বৌদ্ধ এক সংগঠন থেকে দেওয়া হলো একটা বিজ্ঞপ্তি। সেখানে বলা হলো কিভাবে এদের উপরে আক্রমণ হচ্ছে। যদিও আমরা বেশিরভাগ শুনতে পাচ্ছি হিন্দু জাতির উপরে আক্রমণ, কিন্তু বৌদ্ধ এবং খ্রিস্টানদেরটা শোনা না গেল, যেই কমিটি থেকে পাঠানো হয়েছে মেসেজটা, ওখানে কিন্তু ওদের উপর করা হচ্ছে। এটা ভাবা হচ্ছে যে আওয়ামী লীগের সমর্থক সমস্ত হিন্দুরাই ছিল। তাই আওয়ামী লীগের যাকে পাবো তাকে মারবে, এখানে কোনো ধর্ম মিন করা হচ্ছে না। ধর্ম মিন করলে কি আর সাকিব ক্রিকেটারকে মারা হয়, ওর বাড়িও জ্বালিয়ে দেওয়া হয়? কারণ সাকিব আলী IPL খেলতে ভারতে আসে। যারাই ভারতের কাছে আসবে, যারাই ভারতকে সমর্থন করবে, তাদেরকেই মোটামুটি কোনো অবস্থাতে হেনস্থা করা হচ্ছে। ভারত, আওয়ামী লীগ, অনেক কিছু ফ্যাক্টর এখানে কাজ হচ্ছে। এখানে কিন্তু সেই স্টুডেন্ট এজিটেশন যেটা ছিল, যেটা ছাত্র মুভমেন্ট ছিল, কোটা, সেটাতে কিন্তু নেই। তাই হিন্দু মানেই আওয়ামী লীগের সমর্থক। কালকে দেখেছিলাম একজন মিস্টার মন্ডল এসেছেন, আজকে দেখলাম মিস্টার সাহা এসেছেন, এবং ওনার কাছে শুধু আছে ওনার একটা শার্ট, একটা প্যান্ট। উনি পাসপোর্ট হাতে নিয়ে উইদাউট ভিসাই হয়তো প্রাণের আশঙ্কাতে উনি রাস্তা পেরিয়ে আসছেন, এবং উনি বেনিয়াপুলের BSF-এর সাথে ফটো তুলে দেখালেন এবং বললেন ওনার কলকাতাতে ওনার খুড়তুতো বোন আছে। অ্যাকচুয়ালি যখন ওরা পাওয়ারে ছিল তখন ওরা অত্যাচার করেছে, এখন যখন ওদের পাওয়ার চলে যাচ্ছে এখন ওদের টার্ন চলে আসবে। ইনফ্যাক্ট কিছু পুলিশ কর্মীকে দেখলাম কেঁদে কেঁদে ভিডিও করতে, যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা অহংকার করতে পারছি না, আমার ছেলেমেয়েরা অহংকার করতে পারছে না। যখন আমার বাবা মারা গেছিল 2012-তে, যখন আমি পুলিশ কর্মী হিসেবে জয়েন করেছিলাম, আমি গর্ব করে বলেছিলাম আমার পিতা একজন পুলিশ কর্মী। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার ছেলেমেয়েরা হয়তো গর্ব করে বলতে পারবে না আমার বাবা ছিল পুলিশ কর্মী, কারণ পুলিশকে দাগদার করে দেওয়া হয়েছে। কারণ এই যে হত্যাগুলি করা হয়েছে, মেনলি করা হয়েছে পুলিশের তরফ থেকেই। পুলিশই লাঠিচার্জ করেছে, পুলিশই গোলাগুলি করেছে, তার জন্যই আজকে মারা গেছে। কিন্তু তাতে পাবলিকরাও বলেছে তখন আপনার বিবেক কোথায় ছিল যখন ছোট ছোট বাচ্চাদেরকে, স্টুডেন্টদেরকে মারা হয়েছিল? ভেবে দেখুন তো, স্টুডেন্টদেরকে মারা হয়েছিল, স্টুডেন্টদের রক্তে রাজপথ লালে লাল হয়ে গেছিল, কিন্তু সেটাই এখন পর্যন্ত চলছে। যশোরের সেই বড় বিল্ডিং, সেই বড় হোটেলকে জ্বালিয়ে দেওয়া, 24টা পিপলকে জায়গায় শেষ করে দেওয়া, এবং তার মধ্যে একজন ইন্দোনেশিয়ার নেটিজেন ছিলেন। কারণ কি? কারণ একটাই, সেই হোটেলের মালিক নাকি আওয়ামী লীগ করতো। যেখানে যেখানে আওয়ামী লীগের নেতা, যেখানে যেখানে আওয়ামী লীগ সাপোর্ট, সেখানেই হামলা। এগুলি নিশ্চয়ই ছাত্র সংগঠন
সমন্বয়ক চাইনি যে আওয়ামী লীগকেই মারো। দেখলাম একটা মেয়ে বলল 14 দিন রাস্তায় ছিলাম এই আন্দোলন করার জন্য, এখন রাস্তায় আছি আপনাদের লুটকে আটকানোর জন্য। হ্যাঁ, ওরা চায়নি, ছাত্র সংগঠনরা বুঝতে পারছে ওরাও চায়নি, কিন্তু ওদের হাত থেকে এই মুভমেন্ট বেরিয়ে গেছে। কারণ পুলিশ প্রশাসন সেনাবাহিনী কেউ এরকমভাবে এখন পর্যন্ত অ্যাক্টিভ হয় নাই। যদিও কাফি অদল বদল করা হয়েছে, এখানের পুলিশ অফিসারকে ওইখানে নেওয়া হয়েছে, ওইখানে সিনিয়র অফিসারকে ওইখানে নেওয়া হয়েছে, অদল বদল একটা সংস্কার করা হয়েছে। এবং অবশ্যই সবকিছু করার আগে ছাত্রদের সমন্বয় কমিটির মতামত নেওয়ার প্রয়োজন তো আছে। তবে হ্যাঁ, জনগণ পুলিশকে ঘৃণার চোখে দেখলো, পুলিশকে অবহেলা করলো, ওরা কিন্তু সেনাবাহিনীকে প্রচন্ডভাবে সাপোর্ট করছে। এক জায়গায় দেখা গেল পুলিশ এগিয়ে আসছিল, সেনাবাহিনী গুল্লি করলো, আর যখনই সেনাবাহিনী গুল্লি করলো জনগণ প্রচন্ড চিৎকার করে সেনাবাহিনীকে বাহবা দিল। এবং যখন সেনাবাহিনীর গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে তখন জনগণ ওদের সাথে হ্যান্ডশেক করাচ্ছে, হাত মিলাচ্ছে। আজকে দেখলাম এক জায়গাতে সেনাবাহিনীরা ওদেরকে গার্ড অফ অনার দিচ্ছে, যারা কিনা মারা গেছেন ওদের কবর স্থানে গিয়ে ওদেরকে গার্ড অফ অনার দিচ্ছেন। তো সেনাবাহিনীরা জনগণের বিশ্বাস, জনগণের মন জয় করার জন্য যতটুকুন করার চেষ্টা ত্রুটি রাখছে না। কারণ অলরেডি জনগণরা পুলিশের উপরে বিক্ষিপ্ত, সেই বিক্ষিপ্তকে আর বিক্ষোভ দেখানোর সুযোগ দেওয়া উচিত না, সেই বিক্ষিপ্তকে আর বিক্ষোভের রাস্তায় ঠেলে দেওয়া উচিত না, ওদেরকে টেনে এনে যে তোমাদের পাশে আমরা আছি, তোমরা অসহায় নও। এদিকে সংখ্যালঘুদের কথা একদিকে বলা হচ্ছে যে না, কিছু মিথ্যা কথা রটানো হচ্ছে, মিথ্যা প্ররোচনা দেওয়া হচ্ছে। মিথ্যা কথা, মিথ্যা প্ররোচনা দেওয়া হয়ে থাকে তাহলে ইসকন মন্দির থেকে কেন কিছুক্ষণ আগে একটা মেসেজ বেরোলো যে কিভাবে ইসকন মন্দির ভাঙা হয়েছে। মেহেরপুরে পুরো মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে, শুধু বলরাম আর জগন্নাথ বেঁচে গেছে, ওরা কাঠের মূর্তি ছিল। হিন্দুদের একটাই কথা হচ্ছে, ঈশ্বর তুমি কোথায়? তোমার মন্দির ভাঙছে, তোমার মূর্তি ভাঙছে, তুমি কি দেখতে পাচ্ছ না? ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন, উনি দেখছেন, উনিও হয়তো বিচার করবেন। কেন কি হচ্ছে বিচার করবেন। ক্ষোভটা শুধু আওয়ামী লীগের ওপরে না, ক্ষোভটা অনেকটাই, কারণ দেশের ইকোনমিক অবস্থা এতটাই ফল করেছে। কালকে আমারই এক বিরোধ লেগে গেছে, দিদি ভাই গরিবদের অবস্থা কাহিল, 70 টাকা করে চাল, 250 টাকা করে রসুন, 500 টাকা করে পেঁয়াজ, কি করে কাঁচা লঙ্কার থেকে শুরু করে চাল থেকে শুরু করে পেঁয়াজ রসুন সবই প্রচন্ড দাম। এতটাই দাম যার মূল্য দিতে গিয়ে ঈদের সময় অনেক প্যারেন্টসরা মানে এক ফোঁটা ভালো খাবার তাদের স্নেহ বাচ্চাদেরকে তুলে দিতে পারেনি। কালকে আমারই এক ভিউয়ার্স, যে বাংলাদেশের সেও তহমিনা, তার বাড়ির পুকুরে বিষ ফেলে দেওয়া হয়েছে, কতগুলি মাছ মেরে ফেলেছে, সে কিন্তু প্রেগনেন্ট। শুধু তাই না, তার বাড়ি যতগুলি বড় বড় গাছ আছে সেই গাছগুলি কেটে দিয়ে গেছে। কথা বলুন তো, এই আন্দোলনটাই কি ছাত্ররা চেয়েছিল? আপনাদের কি মনে হয় সেই ছাত্ররা এসেই তার পুকুরের মধ্যে বিষ ঢেলে দিয়েছে? সেই ছাত্ররা এসে তার বাড়ির বড় বড় গাছ কেটেছে? না, সে নিজেও বলেছে আমরা আওয়ামী লীগের সাপোর্টার ছিলাম। তাই আওয়ামী লীগের যারা সাপোর্টার তারা হিন্দু হোক মুসলিম হোক যে কোনো কিছু হোক জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, যখন হিন্দু হচ্ছে তখন অত মাত্রাটা বেড়ে যাচ্ছে, কিন্তু আদারওয়াইজ ছাড়া হচ্ছে না কাউকেই। কারণ প্রযোজক অ্যাসিস্ট্যান্ট থেকে সিঙ্গার রাহুল আনন্দ, হ্যাঁ, সেই রাহুল আনন্দ কিন্তু এই মুভমেন্টে ওদের পাশে দাঁড়িয়েছিল, ওদের সাথ দিয়েছিল, রাস্তায় নেমেছিল। তার বাড়িটাকেও জ্বালিয়ে পুড়ে শেষ করে দেওয়া গেল। তার বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টকে বাড়িতে ঢুকে টুকরো টুকরো করে ফেলা হলো। কারণ হিন্দু মানেই তো আওয়ামী লীগের সাপোর্টার। তাই এখানে আওয়ামী লীগের সাপোর্টারটাই মূল, সংখ্যাগরিষ্ঠটা পরে। তহমিনা, তারপর প্রডিউসার শাকিব, ওরা তো হিন্দু না, না যশোরের হোটেলের মালিক, ওরা তো হিন্দু না, না তাহলে ওদেরকেও কেন খতম করে দেওয়া হচ্ছে? ওদেরকেও কেন ক্ষতি করা হচ্ছে? শুধু যে হিন্দুদের দোকানপাট জ্বালিয়ে পুড়ে দেওয়া হচ্ছে তা কিন্তু না। এতদিনের রাগের প্রকাশ যখন প্রচুরভাবে আসে, এভাবেই আসে। প্রথম ছিল ছাত্র আন্দোলন, প্রথম ছিল রাজপথ সমাগম, প্রথম ছিল সবকিছুই। ধীরে ধীরে সেই সমাগমে, সেই আন্দোলনের মাঝখানে ঢুকে পড়েছে পলিটিক্যাল পার্টি। আর সেই জিনিসটাকে এখন কিছু কি টুকাই বলছে, দুষ্কৃতিকারী বলছে, এদেরকে বেঁধে রাখা বা এদেরকে ধরে রাখার মতো ক্ষমতা নেই। কিছু কিছু এলাকাতে বলছে, মসজিদ থেকে বলছে বা মৌলবাদীরা বলছে যে আমরা হিন্দুদের বাড়ি পাহারা দিচ্ছি।
আবার কোথায় কোথায় বলছে না না বেশি কিছু না, অল্প অল্প ঘটনা হচ্ছে, ছোটোখাটো ঘটনা। ছোটোখাটো ঘটনা হলে প্রশাসন কেন সেই ছোটোখাটো ঘটনাকে থামাতে পারছে না, কেন সে ঘটনাকে আটকাতে পারছে না? আর যেই মসজিদ বা যে মৌলবাদীরা বলছে যে আমরা রক্ষা করার চেষ্টা করছি, আমরা প্রোটেকশন দিচ্ছি আমাদের গ্রামের লোকদের, তাহলে গ্রামের লোকদের প্রোটেকশন যদি তোমরা গ্রামের লোকরা দাও, তাহলে সেই গ্রামের লোকদেরকে মারতে বা সেই মন্দিরকে ভাঙতে, সেই মূর্তিকে ভাঙতে কোথা থেকে লোক আসছে? আর যারা আসছে ওরা কার প্ররোচনায় আসছে এবং ওরা কারা? ওরা কারা? নিশ্চয়ই ওদের কোনো একটা গন্তব্য আছে, কিছু একটা গোল আছে। উইদাউট গোল তো কেউ কাজ করে না, উইদাউট গোল তো কোনো কাজ করে না। আসল কথা হলো আন্দোলন যে উদ্দেশ্য করেছিলেন সব কিছু হচ্ছে যখন আন্দোলন থেমে গেছে এবং যখন মোটামুটি হাসিনাকে শেষ করে বার করে দেবে দেশ থেকে, এখন ওরা নতুন করে শুরু করেছে। এটা কি হাসিনা বা বাংলাদেশের এই স্বৈরাচারিতার শেষ হলো, না নতুন করে কোনো কিছু শুরু হলো? এটা একটা বড় প্রশ্ন। কারণ এখন পুলিশ কোনো অ্যাকশন নিতে গেলেই জনগণ শিখে গেছে কিভাবে পুলিশের ওপরে কথা বলতে লাগে, তাহলে প্রশাসনকে হাতে নিতে লাগে। যেইভাবে থানাগুলিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেইভাবে গাড়িগুলিকে পুড়িয়ে দেওয়া হয়েছে, এই রাষ্ট্র সম্পদগুলি যেখানে এতটা দারিদ্রতা নেমে চলে গেছে, দারিদ্র সীমা, যেখানে মানুষ কিছু খেতে পারছে না, সেখানে তাদের ট্যাক্স দিয়েই কি এইভাবে পুলিশ স্টেশন, এতগুলি গাড়ি, এত কিছু কেনা যাবে? তাহলে কি ইকোনমিক চাপটা আবার দেশের উপর এসে পড়বে না? এইগুলি যদি বুঝে থাকে, নিজের হাতে যারা দেশকে ভালোবাসে, যে দেশকে সম্মান করে, তাহলে দেশের সম্পদ, দেশের নেতা মুজিবুর রহমান যাই হোক না কেন, উনি ছিলেন তো বঙ্গবন্ধু, ওনার জন্যই তো পাকিস্তানের হাত থেকে একটা আলাদা কান্ট্রি করে নিজেদের অস্তিত্ব জাহির করতে পারছে। উনি তো সাহায্য করেছিলেন, না করলে কি পারতো আজকে এই ভাষা আন্দোলন থেকে শুরু করে এই আন্দোলনগুলো করতে? তাহলে সেই মানুষটা যিনি কিনা পৃথিবীতে নেই, তার স্ট্যাচুকে ভেঙে, স্ট্যাচুকে জুতোর মালা পরিয়ে, স্ট্যাচুতে জুতো দিয়ে মেরে সত্যি কিছু হাসিল করা যাবে? ছাত্ররাই যদি তাদের দেশের ইতিহাসকে বদলে দেয়, ছাত্ররাই যদি সংস্কারের নামে, সংস্করণের নামে তাদের নিজের সংস্কারটাকে ভুলে যায়, তাহলে আগামী দিন তার দেশ কি শিক্ষা পাবে? আগামী দিনের নতুন প্রজন্ম কি দেখবে, কি শিখবে, কি জানবে? যে আমাদের দেশে বঙ্গবন্ধুকে এইভাবে জুতো ঝাড়ু দিয়ে মারা হয়েছিল, কি দেখবে? আমাদের দেশের প্রধানমন্ত্রী চলে গেছে পরে তার বাড়িতে এইভাবে হামলা হয়েছিল, কি দেখবে? যেখানে আমরা ঐক্যবদ্ধতাই মূল ছিল, আন্দোলনের মূল লক্ষ্য, সবাই এক হও, সবাই মিল হও, আন্দোলন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঐক্যবদ্ধতা দূরে ঠেলে ফেলে দিয়ে দেশটাকে ভাগ করতে শুরু করলাম, জাতির নাম দিয়ে, ধর্মের নাম দিয়ে। এটার জন্যই কি ছিল আন্দোলন? সত্যি কি ছাত্ররা এটা চেয়েছিল? অসম্ভব। ছাত্র এটা চায়নি। ছাত্ররা চেয়েছিল একটা সুগঠিত সরকার, যেখানে সবার কথা বলার অধিকারটুকুন আছে, যেখানে সবার রাইটটাকে দাম দেওয়া হবে, সেটা চেয়েছিল। ওরা ওইগুলি চায়নি, কিন্তু সেটাই আজকে ঘটনার পরস্পরা এদিক দিয়ে নিয়ে চলে গেছে, যেটা কিনা ছাত্ররাও বুঝতে পারেনি কোথাতে কোথায় টার্ন হয়ে গেল। যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে বলে সবাই দিন রাত তাদের দেশ নাগরিকরা আতঙ্কে ভুগছে। যে কোনো আওয়ামী লীগের সাপোর্টার, সে যে কোনো ধর্মেরই হোক না কেন, সে আতঙ্কে ভুগছে। সংখ্যালঘুরা ওরা যদি আওয়ামী লীগের সাপোর্টার না হয়, কোনো পলিটিক্যাল পার্টির সাপোর্টার না হয়, তারাও আতঙ্কে ভুগছে। পুলিশ আতঙ্কে ভুগছে, যে কোনো সময় আমি পুলিশ শুনলে নাগরিকরা মেরে ফেলতে পারে। যে কোনো দোকানদার আতঙ্কে ভুগছে, তার পাশের দোকানে আগুন লাগালো তার দোকানে ক্ষতি হতে পারে। আতঙ্কে ভুগছে বিভিন্ন আইন বিদ্যালয়গুলি, কারণ যে কোনো সময় অ্যাটাক হতে পারে যে কোনো জায়গা থেকে। তাহলে এত আতঙ্কের মাঝে কি কোনো দেশ ভালো থাকতে পারে? কোনো দেশবাসী ভালো থাকতে পারে? সংখ্যাগরিষ্ঠই হোক আর সংখ্যালঘুই হোক, প্রতি মুহূর্তে যেখানে আতঙ্ক, সেখানে কি করে ভালো থাকা যায়, ভালো থাকতে পারা যায়? একটা কথা আছে, যখন কোনো বাঘ কোনো শিকার করে, শিকার করার পর দূর থেকে হায়না, তারপরে শকুন, এরা লক্ষ্য করে যে বাঘ তো বেশিক্ষণ থাকবে না, চলে যাবে। তো বাঘ যেটুকুন খাওয়ার, হরিণটাকে মারার পর খেয়ে কিছুটা ফেলে চলে যায়, সেই খাওয়াটার উপরেই হায়নার দল এসে চোটপাট লোটপাট করে। হায়নারা কিছুটা খেয়ে যাওয়ার পর
শকুন কিছুটা খায়, তারপরে যখন কিছু থেকে যায় পিঁপড়েরা খায়, তারপরে যখন থেকে যায় একটা পুরো কঙ্কাল একদম মাটিতে মিশে চলে যায়। এই জায়গাটা, এই যুদ্ধটা বা এই যে ওদের আন্দোলনটা এইভাবেই হয়েছে। প্রথম কিছু ছিল, কিছু টার্গেট ছিল, টার্গেটটা শেষ হয়ে গেল, নতুন টার্গেট আসলো, সাথে জমা হলো আরও নতুন লোক। যখন ওরা বুঝলো যে এই সমাগমকে যদি কাজে লাগাতে পারি আমাদের নিজেদের স্বার্থ সিদ্ধ করা যাবে, ছাত্রদের কাঁধে বন্দুক রেখে ওরা নিজেদের স্বার্থসিদ্ধিতে নেমে পড়লো। ওদের সাথে মিশে গিয়ে নিজেদের কুকর্মগুলি, নিজেদের যে লক্ষ্যটা ছিল সেই লক্ষ্যটা পৌঁছতে শুরু করলো। আর সেই লক্ষ্যেরই আরেক নাম হচ্ছে, এখন যেটা হচ্ছে, সংস্কার আর সংস্করণের নাম দিয়ে দেশের ঐতিহ্যটাকে ডুবিয়ে দেওয়া, একদম শেষ করে দেওয়া। আচ্ছা, কালকে আমাকে কমেন্ট করেছিলে যে হাসিনার মেয়ে, আপনি জানেন না আমেরিকা থাকে, দিল্লি থাকে না, হাসিনার মেয়ে দিল্লিতেই থাকে। কালকে ভারতীয় নিউজ চ্যানেলগুলি বলেছিল হাসিনা হয়তোবা তার মেয়ের সাথে দেখা করতে পারে, হয়তোবা বলেছিল। যিনি আমাকে লিখেছেন কমেন্টটা, সবসময় কমেন্টে না অনেক আনসার দেওয়া যায় না, আমি যেটুকুন খবর জেনেছি সেখান থেকেই খবরগুলি বলছি। হ্যাঁ, হাসিনা এখন মতো দিল্লিতে আছে, তারপর উনি দিল্লি থেকে বাইরে যাবে কি না যাবে উনি ভাবছে। এখন তোমরা বলে না দিদি ইউকেতে যাবে, হ্যাঁ যাবে। হ্যাঁ, ইউকেতে ওনার বোন রেহানার সিটিজেনশিপই আছে, রেহানার দুই মেয়ে আছে, রেহানার সিটিজেনশিপ আছে। তো উনি তারপরেও এখন উনি ভাবছে ভারত সরকার ওনাকে চিন্তা করার সময় দিয়েছে, যতটুকুন পারুক উনি চিন্তা করুক, উনি ভাবুক কোথায় থাকবে। শুনুন, একটা মহিলা, আমার পাশের বাড়ির কোনো মানুষ যদি বিপদে পড়ে আর আমার যদি একটা এক্সট্রা রুম থাকে আমি তাকে জায়গা দেব না? ঠিক তেমনি হাসিনা যখন শেল্টার চেয়েছে ভারতের কাছে, ভারত কি বলবে? না না না, তোমার বাড়িতে অশান্তি, তোমার ঘরে আগুন লেগেছে, তোমার ঘরে ঝগড়া, তোমারটা তুমি জানো। সেটা হয় না। আরেকটা কথা, পাশের বাড়ির দেয়াল যদি ভেঙে যায় তবে কিন্তু আমার বাড়ির দেয়ালও আসতে পারে, এটার প্রকোপ। আমার বাড়ির যে রোডে আমি গাছগুলি লাগিয়ে রেখেছি সেই গাছগুলিও কিন্তু ভেঙে যেতে পারে। পাশের বাড়ির গাছ পড়ে কিন্তু অনেক বাড়ির টিনের চাল টালগুলি থেপলে যায়, টেপলে যায়। তাই আমাদের পাশের দেশে এই অগ্নিগর্ভ অবস্থা দেখে যদি আমরা চুপ থাকি তাহলে কালকে যখন আমার দেশে কিছু হবে ওরাও তাহলে কিছু বলবে না, তাই না? এই পাশের দেশের কিছু হয়েছে কেন বলবো না? নিশ্চয়ই বলবো। প্রথমেই বললাম ছাত্র আন্দোলন গণ আন্দোলনের রূপ নিয়ে সেরে মাঝখান দিয়ে অস্থির আন্দোলনের রূপ নিয়েছে, যার কথাটা কিন্তু আমরা ওই মেয়েটার মুখে শুনলাম। 14 দিন রাস্তায় থাকার পরও এখন রাস্তায় আছি তোমাদের লুট করা আটকাতে, তোমাদের বেআইনি পথে যাওয়া আটকাতে। কতটা অসহায় আজকের বাংলাদেশের ছাত্রছাত্রীরা হয়েছিল, চেয়েছিল কিছু এবং পেয়েছে। তারপরে যেটা হচ্ছে আর যেটা কালকে হয়ে গেছে এটা নিশ্চয়ই কোনো দেশের নিউজের জন্য সুখপ্রদ নিউজ নয়। আজ থেকে 20 বছর পরেও লোকে বলবে আরে বাংলাদেশের ছাত্র আন্দোলন হচ্ছে, তখন দেখেছি ওরা কতটুকুন সভ্য জাতির, ওরা কতটুকুন সভ্যতার প্রতি কতটুকুন। কারণ নিজের দেশের সম্পদ যেভাবে মাছ হাঁস এসি নিয়ে গেল আর যেভাবে লাফালাফি করলো, যেভাবে পৈশাচিক উল্লাস দেখাচ্ছে একটা মহিলার শাড়ি নিয়ে, অন্য অন্য জিনিসপত্র নিয়ে, সেটাকে নিশ্চয়ই কোনো ভদ্র সমাজ ভদ্র জিনিস সমর্থন করবে না। তাই তো ভিডিওটা বড় হয়ে গেল। আসছি আবার একটা ভিডিও নিয়ে, অবশ্যই বাংলাদেশের নিয়ে। বাই।